বিনিয়োগ একটা খুবই নিম্ন পর্যায়ে আছে এবং এটার সাথে কর্মসংস্থান ওতপ্রোতভাবে জড়িত। অর্থনীতির যে সমস্ত কাঠামোগত সমস্যা সেগুলো তো রয়েই গেছে। আকাশচুম্বী প্রাসাদ তৈরি করার আকাঙ্ক্ষাটা অনেক সময় বাস্তবসম্মত মনে নাও হতে পারে। বাজেট বক্তৃতায় যে তিনটা শব্দ আমরা দেখলাম, যে মানবিক, গণতান্ত্রিক এবং একটা উজ্জীবিত অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী তার প্রথম বাজেটটি দিয়েছেন। এই তিনটি শব্দকে আপনি কিভাবে দেখেন? আমি তো ইতিবাচকভাবে দেখি তিনটি শব্দকে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার প্রথম অংশ যেখানে সাধারণত নীতি কাঠামো থাকে এবং পরবর্তী বিভিন্ন ধরনের প্রস্তাবগুলি আসে, বিশেষ করে কর, শুল্ক ইত্যাদি সম্পর্কিত বিষয়। তো প্রথমে যে নীতি কাঠামোটা উনি উপস্থাপন করেছেন, সেখানে যেটা আগেও উনি বলেছেন যে তিনটা আর শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। তো যেটা উনি বলতে চেয়েছেন বাজেট বক্তৃতায়, যে প্রথম বছরটা সেটা হলো রিকভারির বছর, এবং সেই রিকভারির বছরটা মানে পুনরুজ্জীবনের বছরটাতে উনি যেই নীতি কাঠামোটাকে দাঁড় করিয়েছেন, সেই নীতি কাঠামোর ভিতরে গুরুত্ব পেয়েছে যেই শব্দগুলি আপনি ব্যবহার করলেন, তারই এক ধরনের প্রতিধ্বনি সেই হিসেবে। সেটা হলো যে কর্মসংস্থানের বিষয়, আপনার বিভিন্ন ধরনের প্রান্তিক মানুষের কথা, সেটার ভিতরে কেমন করে ওই কর্মপরিবেশকে সঠিক করার ক্ষেত্রে উদারীকরণ বা বিনিয়ন্ত্রণের কথা, যেটা উনি সম্প্রতি প্রায় বলে থাকেন। একই সাথে আর্থিক খাতের সংস্কার, জ্বালানি খাতে জ্বালানি নিরাপত্তার বিষয়টি ইত্যাদি উনি উত্থাপন করেছেন। সেহেতু নীতি কাঠামোর দিক থেকে ওই যে মানবিকতার যে প্রশ্নটি আছে বা গণতান্ত্রিক অর্থনীতির যে প্রতিশ্রুতিটা আছে, সেটা হয়তো অনুরণিত হয় বলে আমার মনে হয়। সেই চিন্তাটা ওখানে প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। এবং যেটাতে দেখা যাচ্ছে সেটা হলো, আমি লক্ষ্য করছি যে দুই তিনটি বিষয় এই যে অভীষ্ট, সেই অভীষ্টকে অর্জন করার ক্ষেত্রে উনি সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। একটা হলো অর্থনীতি পুনরুজ্জীবনের ক্ষেত্রে উনি বিনিয়ন্ত্রণ এবং উদারীকরণের কথা বলছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যয় কমানোর ক্ষেত্রে, যেটা আমরা কস্ট অফ ডুইং বিজনেস বলি, সেইটা। কারণ এখন বিনিয়োগ একটা খুবই নিম্ন পর্যায়ে আছে এবং এটার সাথে কর্মসংস্থান ওতপ্রোতভাবে জড়িত, এটা একটা। দ্বিতীয় যেটা হলো সেটা হলো মানবিক তার দৃষ্টিভঙ্গি থেকে হলো যে অর্থ বরাদ্দের ক্ষেত্রে যে তুলনামূলকভাবে বাড়তি অর্থটা যাবে, সেটা শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে এবং নির্দিষ্ট গোষ্ঠী লক্ষ্যভিত্তিকভাবে দেওয়ার কথা উনি বলছেন ওখানে। আর তৃতীয়ত যেটা আছে বিভিন্ন জায়গাতে, ইংরেজিতে আমরা বলি ক্রস কাটিং, আড়াআড়িভাবে এটা আছে, সেটা হলো ডিজিটালাইজেশন এবং ডিজিটাল ইন্টিগ্রেশন। অর্থাৎ এই ডিজিটাল অন্তর্ভুক্তির ভিতর দিয়ে এখানে একদিকে যেমন দক্ষতা বৃদ্ধির বিষয় আছে, অপরদিকে সমতা আনার ক্ষেত্রে মানুষের অন্তর্ভুক্তির কথাও সেইভাবে আছে। সেই অর্থে আপনি যদি এক কথায় বলেন, আমি মনে করি নীতি কাঠামোটার ভিতরে কিছুটা চিন্তা গেছে। রাইট। আপনি তো বহু বাজেট অধিবেশন বক্তৃতা শুনেছেন, দেখেছেন। অন্য 8-10টা বাজেট বক্তৃতার চেয়ে সৌভাগ্য না দুর্ভাগ্য আমি বুঝে উঠতে পারি না। সেটা আপনি মূল্যায়ন ভালো করতে পারবেন। তবে অন্য 8-10টা বাজেট থেকে আজকের বাজেট বক্তৃতায় আপনি কি আলাদা বা মানে কি উৎসাহব্যঞ্জক পেলেন? আমি মনে করি যে উৎসাহের জায়গাটা আমি একটু আগে যেগুলি বললাম, সেটা হলো একটা চিন্তা এখানে গেছে এবং একটা অর্থনৈতিক দর্শনের প্রতিফলন করার চেষ্টা করা হয়েছে। সেহেতু এইটা মানে সেই অর্থে নতুনত্বর জায়গা। কিন্তু পুরনো জায়গায় যেটা হলো সেটা হলো অর্থনীতির যে সমস্ত কাঠামোগত সমস্যা সেগুলো তো রয়েই গেছে। সেহেতু আপনি একটা দুর্বল বুনিয়াদের উপরে একটা সেই অর্থে আকাশচুম্বী প্রাসাদ তৈরি করার আকাঙ্ক্ষাটা অনেক সময় বাস্তবসম্মত মনে নাও হতে পারে, যদি না ওই জায়গাটার শক্তিশালী করার জায়গাগুলোকে আমরা চিহ্নিত করতে না পারি, এবং যদি চিহ্নিত করি সেগুলিকে বাস্তবায়ন করতে না পারি। বললেন না, ইংরেজিতে বলে দে টেস্ট অফ দ্য মানে পুডিং ইজ ইন ইটিং। খেলে পরেই বোঝা যায় মিষ্টি বেশি না কম। তো বাস্তবায়ন হলে বোঝা যাবে। গত বাজেটের পরিণতি কি হয়েছে এ ব্যাপারেও তো আমরা জানি। সেহেতু বিশেষ করে কয়েকটা বাজেটের পরিণতি সম্পর্কে